আমাদের জীবনটা কি বলুন তো আসলে ছোট বড় হাজারটা পছন্দের একটা যোগফল। কিছু পছন্দ আছে যা আমাদের জীবনের মোড়টাই একদম ঘুরিয়ে দেয়। আবার কিছু পছন্দ এতটাই সাধারণ যে আমরা হয়তো খেয়ালও করি না। কিন্তু জানেন তো, প্রত্যেকটা পছন্দেরই একটা পরিণতি থাকে, যা হয়তো আমরা আগে থেকে ভাবতেও পারি না। চলুন আজকে এমনই দুটো একেবারে ভিন্ন ধারার চুক্তির গল্প জেনে নেওয়া যাক। কি ভাবছেন? এই রহস্যময় সতর্কবাণীটা দিয়েই কিন্তু আমাদের প্রথম গল্পের শুরু। এটা এমন একজনের গল্প যিনি ক্ষমতার জন্য একটা শর্টকাট খুঁজছিলেন, কিন্তু তিনি এটা জানতেন না যে কিছু সহজ পথের শেষটা যে কি সাংঘাতিক কঠিন হতে পারে। তো চলুন আমরা প্রথম চুক্তিটার গভীরে যাই। গল্পের ঠিক কেন্দ্রে আছে রমাকান্ত, এমন এক যুবক যে তার সাধারণ ধীরগতি জীবনে একদমই সন্তুষ্ট ছিল না। তার ফ্যাসিনেশন ছিল, আকর্ষণ ছিল তন্ত্রমন্ত্র আর সেই সব গুপ্ত ক্ষমতার প্রতি, যা তাকে এক মুহূর্তে সবকিছু পাইয়ে দিতে পারে। ঠিক তখনই রমাকান্তের জীবনে এই সাধিকার আগমন হয়, আর তিনি রমাকান্তের সামনে জীবনের সবচেয়ে বড় পছন্দটা তুলে ধরেন। বাইরে থেকে সবাই ভাবত তিনি ঈশ্বরের উপাসক, কিন্তু তার শক্তির আসল উৎস ছিল, সেটা ছিল একদমই অন্যরকম আর অন্ধকারাচ্ছন্ন। দেখুন, রমাকান্ত কিন্তু খুব সচেতনভাবেই এই অন্ধকার পথটা বেছে নিয়েছিল। ক্ষমতার লোভ তাকে এমন একটা চুক্তিতে বেঁধে ফেলে যেখান থেকে ফেরার আর কোনো উপায়ই ছিল না। সে কিন্তু জেনে শুনেই এই ধাপগুলো এক এক করে পার করে। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা রমাকান্তের সামনে থাকা দুটো সম্পূর্ণ ভিন্ন দর্শনকে তুলে ধরে। একদিকে ছিল ধৈর্য আর ভক্তির পথ, যার পুরস্কার হয়তো একটু দেরিতে পাওয়া যায়, আর অন্যদিকে ছিল সঙ্গে সঙ্গে ফল পাওয়ার লোভ, যার জন্য একটা ভয়ঙ্কর মূল্য চোকাতে হতো। আর এটাই ছিল সেই নিষিদ্ধ ক্ষমতার প্রথম স্বাদ। ভাবুন তো, এই সাধারণ কিন্তু দারুণ সুস্বাদু খাবারটাই ছিল রমাকান্তকে কাবু করার সবচেয়ে বড় অস্ত্র। ও বুঝে গিয়েছিল এই পথে থাকলে তার চাওয়ার কোনো শেষ থাকবে না, আর পাওয়ারও কোনো সীমা থাকবে না। চলুন এবার গল্পের সেই মোড়ে যাওয়া যাক, যেখানে রমাকান্ত ভালোবাসার জন্য এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার সেই অন্ধকার চুক্তির ভিড়টাকেই নাড়িয়ে দেয়। আসলে রমাকান্তের ভেতরে মানসিক আকাঙ্ক্ষাটাই তাকে তার অতিপ্রাকৃত চুক্তির কঠোর শর্ত ভাঙতে বাধ্য করে। সে ভেবেছিল ও দুটো জগৎকেই হয়তো একসাথে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সে মারাত্মক একটা ভুল করে ফেলেছিল। আর এটা কি দারুণভাবে দেখাচ্ছে যে পরিণতিটা কত দ্রুত নেমে এসেছিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পুরো সাজানো পৃথিবীটাই ধ্বংস হয়ে যায়, আর তারপর শুরু হয় বছরের পর বছর ধরে চলা এক অকল্পনীয় যন্ত্রণা। রমাকান্তের গল্পটা তো একটা চরম উদাহরণ, তাই না? কিন্তু আমরাও তো প্রতিদিন ছোট ছোট চুক্তি করি, কিছু আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, আবার কিছু আমাদের গড়ে তোলে। চলুন না এবার এমন একটা চুক্তির কথা ভাবা যাক যা অন্ধকার নয়, বরং আমাদের জীবনকে আলো দিয়ে ভরিয়ে দিতে পারে। চলুন এই প্রশ্নটা নিয়ে একটু গভীরে ভাবা যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনাকে একটা অন্ধকার কল্পকাহিনী থেকে সুস্থ জীবনযাপনের জন্য একটা বাস্তবসম্মত গাইডলাইনে বদলে দেয়। তো আমাদের এই বিশ্লেষণের দ্বিতীয় নায়ক হল ছোলা। সাধারণ ছোলা। রমাকান্তের সেই জটিল আর বিপজ্জনক চুক্তির একদম বিপরীতে এটা হলো নিজের স্বাস্থ্যের সাথে করা একটা সহজ, সরল আর পুরোপুরি ইতিবাচক একটা চুক্তি। সুতরাং আসল ব্যাপার হলো এই অতি সাধারণ একটা খাবারের মধ্যে লুকিয়ে থাকা বাস্তব শক্তিটাকে বোঝা। এর জন্য কোনো অন্ধকার সাধনার দরকার নেই, দরকার শুধু একটা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার, ব্যাস। ছোলার পুষ্টিগুণের দিকে একবার তাকালেই বোঝা যায় কেন একে সুপারফুড বলা হয়। এটা যেন প্রকৃতির নিজের তৈরি একটা ছোটখাটো পাওয়ার হাউস। প্রোটিন, ফাইবার, পটাশিয়ামের মতো জরুরি উপাদানে ভরপুর, যা শরীরের জন্য কি দারুণ উপকারী। রোজকার ডায়েটে ছোলা রাখলে যে স্পষ্ট আর ইতিবাচক ফলগুলো পাওয়া যায়, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো এমন একটা চুক্তি যার কোনো নেগেটিভ দিক নেই, শুধুই লাভ আর লাভ। তবে হ্যাঁ, সব কিছুরই তো একটা মাত্রা আছে। এর একটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটা, কিন্তু এর বিশাল উপকারিতার কাছে এই ব্যাপারটা একেবারেই নগণ্য। চলুন এবার আমাদের দুটো গল্পকে পাশাপাশি রেখে দেখি তো জীবনের এই চুক্তিগুলো থেকে আমরা আসলে কি শিখতে পারি। এই টেবিলটা দুটি পছন্দের মধ্যেকার পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাই না? সবচেয়ে বড় বড় প্রতিশ্রুতির পেছনেই কিন্তু প্রায়শই সবচেয়ে বিধ্বংসী মূল্যটা লুকিয়ে থাকে। এই পুরো আলোচনার মূল শিক্ষাটা কিন্তু এটাই। রমাকান্তের গল্প আমাদের সাবধান করে, আর ছোলার উপকারিতা আমাদের একটা সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পথ দেখায়। আসল ক্ষমতা আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট পছন্দগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎটা তৈরি করে। পছন্দটা আপনার,
আর সেই ক্ষমতাও আপনার কিছু কিছু গোপন কথা থাকে যা মানুষ সারা জীবন নিজের ভেতর পুষে রাখে। আমাদের আজকের গল্পটাও ঠিক তেমনই এক গোপন কথা নিয়ে, যা একজন ডাক্তার প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে লুকিয়ে রেখেছিলেন। ভাবুন তো, একজন দেশপ্রেমিক ডাক্তার বন্ধুদের আড্ডায় বসে শেষ পর্যন্ত এমন এক রাতের কথা বলতে বাধ্য হলেন, যে রাতটা তার জীবনকে চিরদিনের জন্য ওলটপালট করে দিয়েছিল। এটাই হলো আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন, কেন? কি এমন ঘটেছিল যে একজন সফল ডাক্তার, যিনি নিজের দেশকে এত ভালোবাসতেন, তিনি সবকিছু ছেড়ে চলে গেলেন আর 25 বছরে একবারও ফিরে তাকালেন না? তার বন্ধুরা যখন তাকে চেপে ধরলেন, তখন ডাক্তার আজমের সেই ভয়ঙ্কর রাতের কথা বলতে শুরু করলেন। এভাবেই বন্ধুত্বের কসম দিয়ে তার মুখ খোলানো হলো। জায়গাটা ছিল লন্ডন শহর, নিজের মেয়ের বাগদানের অনুষ্ঠান, খুশির এক মুহূর্ত। কিন্তু বন্ধুদের চাপে ডাক্তার আজমের সে রহস্যটা বলতে বাধ্য হলেন, যা তিনি এতদিন তার স্ত্রীর কাছেও বলেননি। ডাক্তার আজমের তার বন্ধুদের বললেন, যদি আজ বন্ধুত্বের কসম না দিতি, তাহলে এই গোপন কথাটা হয়তো আমার সাথেই কবরে চলে যেত। আর এভাবেই শুরু হলো সেই রাতের গল্প, যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন আমরাও ফিরে যাই সেই 23 বছর আগে। তখন তিনি ছিলেন একদম তরুণ, আদর্শে ভরা এক ডাক্তার। মানুষের সেবা করার একটা অদম্য ইচ্ছে নিয়ে তিনি দেরাদুনের এক প্রত্যন্ত গ্রামে পোস্টিং নিলেন। সেই সরকারি হাসপাতালের পাশেই ছিল তার কোয়ার্টার, আর সেখানেই অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাতটা ছিল কনকনে ঠান্ডার। ডাক্তার আজমের সারাদিনের ক্লান্তি নিয়ে সবেমাত্র বিছানায় শুয়েছেন, আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। কে জানত এই একটা শব্দই হতে চলেছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। তো রাত 10টা নাগাদ আনাম নামের এক অজ্ঞান মেয়েকে নিয়ে আসা হলো। ডাক্তার তাকে দেখেই কেমন যেন মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু মেয়েটার শরীর ছিল বরফের মতো ঠান্ডা, অথচ কোনো জ্বর নেই। ব্যাপারটা অদ্ভুত। এরপর যখন আনামের জ্ঞান ফিরল, সে এমনভাবে কথা বলতে শুরু করল যে ডাক্তার পুরো সম্মোহিত হয়ে পড়লেন। বুঝতে পারলেন না কখন রাত গড়িয়ে ভোর 5টা বেজে গেল। এক ফোঁটাও ঘুম আসেনি তার। এরপর ঘটল আরও একটা অদ্ভুত ঘটনা। আনামের বাবা, যাকে দেখে একেবারেই সাধারণ এক গ্রামবাসী মনে হচ্ছিল, তিনি যাওয়ার সময়ে অন্ধকারের ডাক্তারের হাতে এক গাধা টাকা গুজে দিলেন। এত টাকা একজন গরিব মানুষের কাছে থাকার কথা না। ডাক্তারের মনে প্রথম সন্দেহের বীজটা কিন্তু তখনই ঢুকেছিল। রাতের ওই অদ্ভুত ঘটনাগুলো তো ছিল শুধু শুরু। পরের দিন ডাক্তার এমন এক দুঃস্বপ্ন দেখলেন, যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আর তারপরই এলো সেই অভিশপ্ত হভেলি থেকে এক আমন্ত্রণ, যা তাকে এক গভীর ষড়যন্ত্রের দিকে টেনে নিয়ে গেল। স্বপ্নটা ছিল হাড় হিম করে দেওয়ার মতো। তিনি দেখলেন একটা খাটিয়ার ওপর চাদর ঢাকা একটা লাশ, আর কিছু লোক চারপাশে বসে আছে। তিনি কাছে গিয়ে চাদরটা সরাতেই দেখলেন ওটা তারই মৃতদেহ। এই স্বপ্নটা তাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে তিনি সারাদিন একটা অজানা আশঙ্কায় ভুগতে থাকলেন। আর ঠিক সেই সময়ে আনামের বাবা আবার ফিরে এলেন। এসে কাকুতি মিনতি করতে লাগলেন যেন ডাক্তার একবার তাদের বাড়িতে যান। আনামের অবস্থা নাকি খুব খারাপ, আর সে কিছুতেই হাসপাতালে আসবে না। আসলে এটাই ছিল ডাক্তারকে হাসপাতালের নিরাপদ জায়গা থেকে বের করে আনার একটা ফাঁদ। তো ডাক্তার রাজি হয়ে গেলেন। কিন্তু তিনি যখন তাদের বাড়িতে পৌঁছালেন, দেখলেন ওটা কোনো সাধারণ গ্রাম্য বাড়ি নয়, বরং এক বিশাল রহস্যময় হাভেলি। আর সেই হভেলিতে পা রাখার পর থেকেই ভয়ঙ্কর সত্যটা একটু একটু করে সামনে আসতে শুরু করল। হভেলির বাইরে এক মাঠে বসে আনাম ডাক্তারকে এক করুণ গল্প শোনাল। সে বলল, সে ইরশাদ নামে এক ছেলেকে ভালোবাসত, কিন্তু তার ধনী বাবা এই সম্পর্ক মেনে নেননি। আর একদিন রাগের মাথায় আনামের চোখের সামনেই ইরশাদকে গুলি করে মেরে ফেলেন। গল্পটা শুনে ডাক্তারের মন সহানুভূতিতে ভরে গেল। আর ঠিক এরপরেই আনাম এমন একটা কথা বলল, যা শুনে ডাক্তারের পায়ের তলার মাটি সরে গেল। আনাম বলল যে সে তার প্রেমিকের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে একটু আগেই বিষ খেয়েছে। এ কথা বলতে বলতেই আনামের শরীরটা কেমন নীল হয়ে গেল, আর সে ডাক্তারের কোলের ওপরই ঢলে পড়ল। সব শেষ। ডাক্তার হতভম্ব হয়ে গেলেন। তার কোলে একটা মৃতদেহ, আর চারপাশে শুনশান নীরবতা। ভয়ে আতঙ্কে ডাক্তার কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি আনামের বাবাকে এই ভয়ঙ্কর খবরটা দেওয়ার জন্য পাগলের মতো হোভেলির দিকে দৌড় দিলেন। কিন্তু দরজা খুলে ভেতরে ঢোকার পর তিনি যা দেখলেন, তা তার সমস্ত বোধবুদ্ধি আর বাস্তবতাকে এক মুহূর্তে চুরমার করে দিল। ভাবা যায়, যে মেয়েটা কিছুক্ষণ আগে তার কোলে মারা গেল, সে এখন দিব্যি তার বিছানায় শুয়ে আছে। শুধু তাই নয়, সে ডাক্তারের দিকে তাকিয়ে হাসছে। ডাক্তারের মাথা কাজ করা বন্ধ করে দিল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আর ঠিক তখনই আনামের বাবার আসল রূপটা বেরিয়ে এলো।
তার চেহারার সরল ভাবটা পুরোপুরি উধাও হয়ে গেল এবং তিনি সেই ভয়ঙ্কর সত্যিটা বলতে শুরু করলেন, যা প্রায় 50 বছর ধরে ওই জায়গায় লুকানো ছিল। আনামের বাবা এক এক করে সবটা বললেন। তিনি জানালেন, আমরা সবাই আসলে প্রেতাত্মা। 50 বছর আগে এক ভয়ঙ্কর দুর্যোগে এই পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছিল। আপনি যে আলিশান হেভেলি দেখছেন, ওটা আসলে একটা মায়া, একটা ইলুশন। আসল সত্যিটা হলো এটা একটা কবরস্থান। আর ইরশাদের মা মৃত্যুর আগে আমাদের সবাইকে অভিশাপ দিয়েছিলেন যে আমরা কখনো মুক্তি পাব না। আমরা এখানে নতুন ডাক্তারদের নিয়ে আসি, আমার মেয়ে তার গল্প দিয়ে তাদের ফাঁদে ফেলে, আর যখনই তারা সত্যিটা জানতে পারে, তারাও আমাদের মতো এই অভিশাপের অংশ হয়ে যায়, চিরদিনের জন্য। এই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই সেই মায়া জালটা ভেঙে গেল। চোখের সামনে থেকে আলিশান হভেলিটা উধাও হয়ে গেল, আর ডাক্তার দেখলেন যে তিনি আসলে একটা জঙ্গলের মতো বিরান কবরস্থানে একা দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর কবর। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি থেকে ডাক্তার পালালেন কিভাবে? একটা কবরস্থানে একদল অভিশপ্ত আত্মার মাঝে তিনি একা। কোন শেষ উপদেশ তার জীবন বাঁচিয়েছিল, কিন্তু তার ভাগ্যকে চিরদিনের জন্য বেঁধে দিয়েছিল? যখন সেই প্রেতাত্মারা ডাক্তারকে ধরার জন্য এগিয়ে আসছিল, ঠিক তখনই তার গলায় থাকা একটা তাবিজ তপ করে জ্বলে উঠল। এই তাবিজটা তাকে একজন জ্ঞানী পীর দিয়েছিলেন, আর সেই তাবিজের ঐশ্বরিক শক্তি সেই আত্মাদের দূরে সরিয়ে দিল, আর ডাক্তার সেখান থেকে পালানোর সুযোগ পেলেন। পরে সেই পীর তাকে বুঝিয়ে বলেন যে এরা সাধারণ আত্মা নয়, এরা হল শাপেত রূহ বা অভিশপ্ত আত্মা। এরা নিজেদের মৃত্যুর জায়গায় বাধা থাকে। তাদের ক্ষমতার একটা সীমা আছে, আর সেই সীমাটা হল এ দেশের সীমানা পর্যন্তই। আর এটাই ছিল সেই পীরের দেওয়া শেষ সতর্কবার্তা। তিনি বলেছিলেন, যদি বাঁচতে চাও তাহলে এই দেশ ছেড়ে চলে যাও, আর কখনো ভুল করেও ফিরে এসো না। এই একটা উপদেশই আমাদের গল্পের একেবারে শুরুতে করা প্রশ্নটার উত্তর দেয়, কেন একজন সফল দেশপ্রেমিক ডাক্তার তার নিজের মাতৃভূমিকে চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন। ধানঝুড়ির জঙ্গলে নাকি এক অশরীরই থাকে। চলুন শোনা যাক সেই গ্রামেরই এক ভয়ঙ্কর রাতের গল্প। 3 বন্ধুর একটা সাধারণ ছুটির প্ল্যান কিভাবে যে এমন এক দুঃস্বপ্নে পল্টে গেল। গল্পের শুরুতেই ভোলু কাকা নামের এক কেয়ারটেকার কিন্তু সাবধান করে দিয়েছিলেন এক সর্বনাশা রাতের ডাকের কথা বলে। 3 বন্ধু, শুভম, অনির্বাণ আর বিনয়, ওরা আসলে শহরের ভিড় থেকে দুদিনের জন্য একটু শান্তি খুঁজছিল। সবারই বয়স 24-25-এর কোঠায়, মানে কাজ থেকে ছোট্ট একটা ব্রেক তো চাই, তাই না? ভোলু কাকা বলছিলেন, গ্রামে নাকি আজকাল রহস্যময়ভাবে লোক হারিয়ে যাচ্ছে, আর এর পেছনে আছে সেই নিশিডাক। কিন্তু বন্ধুরা তো ওসব উড়িয়ে দিল, এসব নাকি নেহাতি গায়ের কুসংস্কার। ভোলু কাকাকে ওরাও আশ্বস্ত করল। তো সেই রাতেই পার্টি হবে, তাই শুভম একাই গাড়ি নিয়ে বেরোল। বন্ধুদের বলে গেল, এই আসছি। কিন্তু এক অন্ধকার ফাঁকা রাস্তায় গাড়ির হেডলাইটের সামনে হঠাৎ এসে দাঁড়ালো এক সুন্দরী মহিলা। শুভম তো অবাক। মেয়েটার নাম তৃষ্ণা, আর তার সৌন্দর্য সে এক কথায় অপার্থিব, কেমন যেন একটা ঘোর লাগিয়ে দেওয়ার মতো। মেয়েটা বলল ওর গাড়ি নাকি খারাপ, আর শুভম ওর রূপে মুগ্ধ হয়ে প্রায় সম্মোহিতের মতোই ওকে লিফট দিতে রাজি হয়ে গেল। আর ধন্যবাদ জানাতে তৃষ্ণা ওকে ওর বাংলোতে একটা ড্রিঙ্কের জন্য নিমন্ত্রণ করে বসল। ভেতরে ঢুকেই কিন্তু শুভমের খটকা লাগল। বাড়ির ভেতরটা ছিল কেন যেন অদ্ভুত, আর গা ছমছমে। তৃষ্ণা ওকে একটা অদ্ভুত পানীয় দিল, আর প্রতি চুমুকে শুভম যেন আরও ওর মায়াজালে জড়িয়ে পড়ছিল। শুভম যখন ড্রিঙ্কটা শেষ করছে, তৃষ্ণা ওর চারপাশে মোমবাতি জ্বালাতে শুরু করল। ওর হাবভাব তখন একদম অন্য রকম। হঠাৎ শুভম টের পেল ওর শরীরটা যেন পাথরের মতো হয়ে গেছে, না পারছে নড়তে, না পারছে কথা বলতে। এতক্ষণে সুন্দর মায়াটা এক মুহূর্তে ভেঙে গেল। সামনে যা দেখল তা ছিল এক ভয়ঙ্কর সত্যি। এরপর তৃষ্ণা একটা দরজা খুলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 10 ফুটের এক নেকড়েরূপী ভয়ঙ্কর জানোয়ার। জানোয়ারটা যেই না শুভমকে খেতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো চিৎকার আর চেঁচামেচির শব্দ। আসলে ভোলু কাকাই গ্রামবাসীদের ডেকে এনেছিলেন। ওদের হট্টগোলে সেই জাদু ভেঙে যায়, আর শুভম পালিয়ে বাঁচে। এর মাসখানেক পর শুভমের কাকা ওকে বোঝান সেই রাতেও আসলে কিসের পাল্লায় পড়েছিল। আসলে তৃষ্ণা কোনো মানুষ ছিলই না, ও ছিল এক শক্তিশালী অশুভ আত্মা, বাংলা লোককথার ডাকিনী। এই ডাকিনীরা মায়া আর লোভকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, মানুষের দুর্বলতাকে টার্গেট করে ওরা। শুভম সে রাতে কোনো ক্রমে বেঁচে ফিরেছিল।
কিন্তু এই গল্পটা মনে করিয়ে দেয় অন্ধকারের সব ডাক ভালো হয় না।